তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনি সঠিক জায়গায় আছেন। 1. যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে। 2. প্রতিবেশীরা হিংসা করতে শুরু করেছে। 3. আগে যারা পাত্তা দিত না তারা এখন বন্ধু হতে চাইছে। স্বামীর যত্নে রূপহীন মেয়েকেও রূপবতী লাগে, আবার স্বামীর অবহেলায় সুন্দর ও রূপবতী মেয়েকেও অসুন্দর লাগে। গ্রামের মধ্যবিত্ত গৃহিণীর গোপন টিপস। অল্প অল্প করে টাকা জমিয়ে মোটা অঙ্কের সঞ্চয় কিভাবে করবেন, সেভিং টিপস। তো গ্রামের সাদামাটা জীবন, ডেইলি বাঙালি ব্লগ, টিনের ঘর গুছিয়ে নিলাম, সেই ব্লগ আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতন ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার প্রত্যেক দিন কিন্তু বিকাল 4টায় ব্লগ আসে। আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গ্রামের মধ্যবিত্ত গৃহিণীর গোপন টিপস, অল্প অল্প করে টাকা জমিয়ে মোটা অঙ্কের কিভাবে সঞ্চয় করবেন, সেভিং টিপস। আর টিনের ঘর কিভাবে গুছিয়ে নিলাম এই প্রচণ্ড গরমে, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো কয়েকটা কাপড় আছে এড়িয়েছে, তো গুছিয়ে নেব এবার। তো চলো ব্লগটা দেখতেই থাকো। যেহেতু আমি গ্রামেরই মধ্যবিত্ত ঘরের গৃহিণী, তো যাই হোক গ্রামের মধ্যবিত্ত ঘরের গৃহিণীর টিপসগুলো তোমাদের বলছি। অল্প অল্প করে টাকা জমিয়ে মোটা অঙ্কে কিভাবে সঞ্চয় করবেন। দেখুন, মানে ছোট থেকেই কিন্তু মানুষ বড় হয় অল্প অল্প করে সঞ্চয় করলেই, তবেই কিন্তু মোটা অঙ্কের টাকা ধারণ করবে। আর যদি অল্প অল্প করে সঞ্চয় করতে না পারো, তাহলে কিভাবে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করতে পারবেন? জীবনেও পারবেন না। তো সেই জন্য গোপন টিপসগুলো তোমাদের কাছে বলছি। কিভাবে টাকা ইনকাম করবে। টাকা আছে তো তোমার মূল্য আছে, দাম আছে, ভালোবাসার অভাব হবে না। অফুরন্ত ভালোবাসা রাখার জায়গা পাবে না যদি টাকা থাকে। আর টাকা না থাকলে কোথাও কোনো মূল্য নেই, একেবারে নেড়ি কুত্তার মতো মূল্য, এরকম একটা পরিস্থিতি। সেই জন্য নারী তুমি আর যাই করো না কেন, নিজের জন্য খুঁটিটুকু তৈরি করো। আর সংসারে যতবারই কাজ হোক না কেন, নিজের জন্য একটু সময় বার করে কিছু টাকা ইনকাম করার চেষ্টা করো, আর ইনকাম করে সঞ্চয় করার চেষ্টা করো। যখন তোমার কাছে টাকা থাকবে তখন সবাই তোমাকে যত্ন আত্তি করবে। টাকা না থাকলে কেউ তোমাকে যত্ন আত্তি তো দূরেরই কথাও বলবে না। সেই জন্য আমরা অল্প অল্প করে টাকা সঞ্চয় করব। এবার আমি টিনের বেড়াটা মোছামুছি করে নেব। তো কিভাবে, মানে সেই গোপন টিপস তোমাদের কাছে আমি শেয়ার করি। দেখুন, সংসার পরিচালনা নিজেকে করতে হবে। দেখুন, প্রত্যেকেরই হাজব্যান্ড কিন্তু সবাইকে কিন্তু টাকা, বেশিরভাগ হাজব্যান্ড কিন্তু প্রবাসেই থাকে। 100-র মধ্যে 99% হাজব্যান্ড কিন্তু প্রবাসেই থাকে। তো সংসার খরচের দায়িত্ব কিন্তু ওয়াইফকেই তুলে দেয়। তো যার যেরকম আয় তার সেরকমই ব্যয়, যার বেশি আয় তার বেশি খরচ, এরকম আয়ের উপর সব কিছু নির্ভর করে, আয় ব্যয় নির্ভর করে আর কি। তো যাই হোক, সেই মনে করো আমাকে আমার হাজব্যান্ড প্রত্যেক মাসে 20,000 টাকা করে দেয়, সংসার খরচের টাকা 20,000। তো 20,000-এর মধ্যে আমি কিন্তু চেষ্টা করলে 10,000 টাকা সেভ করতে পারবো। 10,000 যদি সেভ করতে নাও পারি, কমসে কম আমি 5,000 টাকা সঞ্চয় করব। তো সেটা কিভাবে হবে সেটাও তোমাদের কাছে বলছি। 20,000 তো মনে করো চেষ্টা করলে তো 20,000 কেন 30,000 টাকাও কিন্তু খরচ করে উড়িয়ে ফুরিয়ে দেওয়া যায়, কিন্তু সেটা না। টার্গেটটা নিতে হবে নিজেকে, যে ওখান থেকে কিভাবে আমি 5,000 টাকা সেভ করব। তো সেটা নিজেকে তৈরি করে নিতে হবে। তো 1 নম্বর হচ্ছে কিভাবে তোমরা ইনকাম করবে, মানে সেই সংসার খরচ থেকে। দেখুন, যেখানে লাগবে 10 কিলো আটা, সেখানে 8 কিলো দিয়ে চালিয়ে দিতে হবে। যেখানে লাগবে মাসে 6 কিলো সরিষার তেল, সেখানে 5 কিলো দিয়ে চালিয়ে দিতে হবে। যেখানে 1 কিলো দুধ লাগবে, সেখানে 500 গ্রাম দিয়ে চালিয়ে দিতে হবে। যেখানে 1 কিলো মাংস লাগবে, সেখানে
700-800 গ্রাম দিয়ে চালিয়ে দিবে, এরকম করে কিছু না কিছু কমিয়ে সমিয়ে সেখান থেকে কিন্তু আমাদের টাকা মানে সঞ্চয় করতে হবে। তো বুদ্ধিটা খাটাতে হবে, বুদ্ধি খাটাতে না পারলে কিন্তু কিছুই হবে না, এভাবে কিন্তু বুদ্ধি খাটাতে হবে। আর তোমরাও চাইলে কিন্তু সংসার সামলিয়ে কিছু টাকা ইনকাম করতে, কারণ সংসারের পিছনে কিন্তু সকাল থেকে রাত অবধি কিন্তু একজন গৃহিণীর যতক্ষণ পর্যন্ত শুতে না যাওয়া মশারি টাঙ্গা অবধি আমাদের সংসারের কাজ করতেই থাকবে। সকাল থেকে রাত অবধি যতক্ষণ না কেউ ঘুমোতে যায় ততক্ষণ আমাদের সংসারের কাজ চলতেই থাকবে, যুদ্ধ চলতেই থাকবে। সেই জন্য নিজের জন্য সময় বার করে নিজেকে সময় দাও, এটাই হচ্ছে মেইন কথা। তো এবার আমি মশলার জারগুলো, শুকনো মশলার জারগুলো মোছামুছি করে নেব। তো যাই হোক, এভাবে শুকনো মশলার জারগুলো যদি মোছামুছি করে রাখি তাহলে সহজে কোনো ডিপ ক্লিন করার প্রশ্নই ওঠে না। আমি কিন্তু ক্যামেরার সামনেই হোক আর অফ ক্যামেরার সামনেই হোক শুকনো মশলার জার এভাবেই আমি মোছামুছি করার চেষ্টা করি। তো এই যে দেখুন এভাবে কিভাবে মোছামুছি করতেছি তেলের টিয়েগুলো। আর কোরবানির আর বেশি দিন নেই, অল্প কিছু দিন আছে কোরবানির, ওই 20-25 দিন হবে আর কি, এরকম হবে। এবার আমি কাঠের ফার্নিচারের আলমারিটা একটু মোছামুছি করে নেব, ক্লিন করে নেব শুকনো ন্যাকড়া দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন শুকনো ন্যাকড়া হাতে নিয়েছি। আমি কিন্তু ডিপ ক্লিন করি না। ডিপ ক্লিন যখন কোনো ঈদ উপলক্ষে হয় বা একেবারে চলেই না, দেখি একেবারে খুব নোংরা হয়ে গেছে, তখনই কিন্তু আমি ডিপ ক্লিন করি। আর যখন সময় পাই, সময়ের অভাবে কিন্তু আমি ডিপ ক্লিন করতে পারি না, এটাই হচ্ছে মেইন কথা। তো এবার আমি মুরগিদের খাবার দেব, কারণ সকালবেলা তো সংসারের কাজ হয়ে গেছে আর বৃষ্টি হয়েছে। এই যে দেখুন কবুতরটা এখানে শুয়ে আছে, আর বাদ বাকি কবুতর ওই ছাদের উপরে চড়ে আছে আর কি। তো এখানে কাঁঠাল নিয়ে এসেছে, আজকে কাঁঠাল রান্না করব না, যেহেতু অন্য সবজি আছে সেজন্য কাঁঠাল রান্না করব না। এখন আমি মুরগিদের খেতে দেব। ছোট মুরগির বাচ্চার আলাদা খাবার আছে আর বড় মুরগির কিন্তু আলাদা খাবার আছে, আলাদাভাবে দিতে হয়। ডিমের মুরগির খাবার হচ্ছে আলাদা আর ছোট বাচ্চার খাবার হচ্ছে আলাদা। তবে ছোট বাচ্চার খাবার দিলে বড়রাও খেয়ে ফেলে, আর বড়দের খাবার দিলে ছোটরাও খেয়ে ফেলে, এরকম আর কি হয়। তো যাই হোক, 1 বস্তা খাবার খাওয়াবো ছোট বাচ্চাদের। 1 বস্তা খাবার খাওয়ার পর তারপরে আর ছোটো বাচ্চার খাবার কিনবো না। ছোটো বাচ্চার খাবারের দাম বেশি। ছোটো বাচ্চার 50 কেজি খাবারের দাম হচ্ছে কত জানেন? কত 1850 এরকম। আর ডিমের যে খাবারটা আছে সেটার দাম হচ্ছে 1600 টাকা। আর এখানে দেখুন আমি চিচিঙ্গা, চাল কুমড়া এখানে রোপণ করেছি আলহামদুলিল্লাহ। আর কবুতর এসে বসেছে, এটা হচ্ছে মানে খাবার দেবো আর কি, কবুতর বলছে খাবার দিতে। তো এই যে দেখুন ছোটো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ একটু বড় হয়ে গেছে, 250 গ্রামের মতো হয়ে গেছে আর কি ছোটো বাচ্চাগুলো। আর মুরগিদের তো আমাদের এক ঝলক না দেখালেই নেই। এই যে দেখুন বড় বড় মুরগিরা সব উপরে উঠে আছে আর ছোটো বাচ্চারা নিচেই থাকে। এদের দেখা দেখি এরাও শিখবে, এরাও যখন বড় হয়ে যাবে তখন এরাও উপরে চড়ে থাকবে। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখুন খাবার দেবো এখন। আর কয়েকটা মুরগি বাইরে বেরিয়ে গেছে, আর কয়েকদিন থেকে মানে বৃষ্টি হচ্ছে, নাগাড়ে বৃষ্টি হচ্ছে, কোনো সময় রাতে হয় কোনো সময় দিনে হয়, এরকম বৃষ্টি একবেলা না একবেলা হবেই বৃষ্টি, এরকম পরিস্থিতি। কারণ বৈশাখ মাসে কোনো বৃষ্টির কোনো প্রয়োজনই নেই, তবুও বৃষ্টি হচ্ছে। জানি না যখন মানুষের বৃষ্টি লাগবে তখন কিন্তু হবে না, যখন এখন লাগে না এখন বৃষ্টি হচ্ছে ঘন ঘন। তো এই যে দেখুন হাজব্যান্ডকে বললাম যে কলা নিয়ে আসো, মোটা সাইজের কলা দেখলে নিয়ে আসবো, মিষ্টি কলা খেতে খুবই ভালোই লাগে। তো রেকের মধ্যে কাপড় চোপড় এইভাবে আর কি গুছিয়ে রেখে দিয়েছি। তো 3-4 বার বললাম যে কলা নিয়ে আসো, কাল থেকে বলতেছি যে আমার না কলা খেতে ইচ্ছে করছে, কলা নিয়ে আসো। তারপরে কালকে আনে নাই যে কোনো কারণে, তো আজকে নিয়ে আসলো আর কি। আমি আনতে বললে একাই তো খাই না, সবাই মিলে খাই। এখন আজকের মেনুতে কী কী আছে, একটু মটন আছে আমার মা দিয়েছে, আবার এখানে রুই মাছ আছে 4 পিস, টমেটো দিয়ে একটু মাখা মাখা করব, ডাল করব আর আমের চাটনি করব। আমার মা আম দিয়েছে, সেই আমের চাটনি করব। তাই দিয়ে সকালে দুপুরে দুবেলা আরামসে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। দুবেলা রান্নার কোনো আমার ঝামেলা নেই, একেবারে রাত্রিবেলা রান্না করব। এই দেখুন ডাল হয়েছে, আমের চাটনি করার জন্য কেটে রেখে দিচ্ছে। হাজব্যান্ড উপরে বসে আছে, ছেলে দোকানে আছে, মেয়ে দোকানে আছে। এই যে দেখুন বৃষ্টির পানি আমগুলো কেটে নিয়েছি। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।